আমার নাম মৌসুমী। খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। সাজগোজ, ফ্যাশন বা খুব গুছিয়ে স্মার্টলি কথা বলা এসব আমার ধাতে ছিল না। তাই আবিরের সাথে যখন বিয়েটা হলো তখন নিজেকে বড্ড বেমানান লাগছিল। আবির বড় কর্পোরেট কোম্পানিতে চাকরি করে, ঝকঝকে তার জীবনযাপন, কথায় কথায় ইংরেজি বলি। আর আমি একদম সাদামাটা। বিয়ের পর থেকেই মনের ভেতর একটা হীনমন্যতা কাজ করত। মনে হতো আবিরের বন্ধুদের বউরা কত স্মার্ট, কত আধুনিক। আমি কি ওদের পাশে দাঁড়ানোর যোগ্য? আবির কি আমাকে নিয়ে বন্ধুদের সামনে লজ্জা পায়? একদিন আবিরের অফিসের একটা পার্টি ছিল, আমাকে যেতে বলল। আমি আমতা আমতা করে বললাম, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একাই যাও না। আবির আমার চোখের দিকে তাকিয়ে বলল, শরীর খারাপ নাকি আমাকে নিয়ে সংকোচ? আমি সেদিন চুপ করেছিলাম। আবির আর জোর করেনি। কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার এই পালিয়ে বেড়ানো স্বভাবটা আমাদের সম্পর্কের মধ্যে একটা দেয়াল তৈরি করছে। কিছুদিন পরের ঘটনা, আবিরের জন্মদিন। আমি খুব ভোরে উঠে ওর জন্য পায়েস রাঁধলাম। ভেবেছিলাম ও হয়তো এসব সেকেলে খাবার পছন্দ করবে না, তবুও ভয়ে ভয়ে বাটিটা ওর সামনে দিলাম। আবির এক চামচ মুখে দিয়ে চোখ বন্ধ করে বলল, মু, এই স্বাদটা আমি কতদিন খুঁজছিলাম জানো। মায়ের হাতের রান্নার পর আজ তৃপ্তি পেলাম। সেদিন ওর চোখে যে মুগ্ধতা দেখেছিলাম তা কোনো দামি রেস্তোরাঁর খাবারের জন্য দেখিনি। আস্তে আস্তে আবির আমাকে আমার নিজের মতো করে ভালোবাসতে শেখালো। আমি শাড়ি পরতে ভালোবাসতাম, কিন্তু ওর জন্য ওয়েস্টার্ন পরার চেষ্টা করতাম। একদিনও আমাকে বলল, তোমাকে শাড়িতেই সবচেয়ে স্নিগ্ধ লাগে, অন্যের মতো হতে যেও না, তুমি যেমন তাতেই তুমি অনন্য। সবচেয়ে বড় পরীক্ষাটা ছিল সেদিন, যেদিন ওর বস আমাদের বাসায় ডিনারে এলেন। আমি খুব নার্ভাস ছিলাম, ইংরেজিতে কথা বলতে গিয়ে আটকে যাচ্ছিলাম, আমার হাত কাঁপছিল। আবির সেটা লক্ষ্য করল। ও সবার সামনে আমার কাঁধে হাত রেখে খুব সহজভাবে বাংলায় বলল, স্যারের সাথে পরিচয় করিয়ে দিই, ইনি মৌসুমী, আমার ঘর এবং মন দুটোরই একমাত্র মালকিন। ও না থাকলে আমার এই সাফল্য কিছুই না। ওর বস হেসে বললেন, ইউ আর আ লাকি ম্যান আবির। সেদিন রাতে সব মেহমান চলে যাওয়ার পর আমি আবিরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম। বললাম, আমি তো স্মার্ট নই, কথা বলতে পারি না, তবু আমাকে এত সম্মান কেন দাও? আবির আমার চিবুক ধরে বলল, স্মার্টনেস পোশাকে বা ভাষায় থাকে না মৌসুমী, থাকে ব্যক্তিত্বে। তুমি যেভাবে নিঃস্বার্থভাবে সংসারটা আগলে রাখো, সেটাই আসল স্মার্টনেস। আমার জীবনে চাকচিক্যের অভাব নেই, অভাব ছিল শান্তির। তুমি সেই শান্তি। সেই রাতটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি বুঝলাম, ভালোবাসা মানে পারফেক্ট হওয়া নয়, ভালোবাসা মানে হলো কারো অসম্পূর্ণতাগুলোকেও পরম মমতায় আগলে রাখা। এখন আমাদের সংসার 5 বছরের। আমি এখন আর নিজেকে লুকিয়ে রাখি না। আমি জানি আমি যেমন, আবির আমাকে সেভাবেই ভালোবাসে। আমাদের গল্পে কোনো আড়ম্বর নেই, কিন্তু গভীরতা আছে। আমি শিখেছি নিজেকে অন্যের সাথে তুলনা করে ছোট করার নাম বোকামি। ভালোবাসার মানুষের চোখে নিজের সম্মানটা খুঁজে পাওয়ার নামই সার্থকতা। আমাদের দিনগুলো এখন খুব সাধারণ, কিন্তু সেই সাধারণের মাঝেই আমরা খুঁজে পেয়েছি অসাধারণ সুখ। শব্দ কম, কিন্তু অনুভূতি প্রবল। চাকচিক্যে নেই, কিন্তু মায়া আছে অফুরান। শ্রাবণ মাসের আকাশটা আজ সকাল থেকেই ভার হয়ে আছে। থেমে থেমে বৃষ্টি পড়ছে। বাতাসের ঝাপটায় জানলার কাজগুলো ঝনঝন করে উঠছে মাঝে মাঝে। তিথি আয়নার সামনে বসে আছে, কিন্তু নিজের প্রতিবিম্বের দিকে তাকানোর সাহস তার নেই। লাল বেনারসি, গা ভর্তি গয়না, কপালে চন্দন, সবকিছুই নিখুঁত। কিন্তু তিথির মনে হচ্ছে তাকে কোনো জীবন্ত মানুষ নয়, বরং দোকানের শোকেসে সাজিয়ে রাখা কোনো পুতুলের মতো লাগছে। বিয়েটা যে এত তাড়াহুড়ো করে হবে তিথি স্বপ্নেও ভাবেনি। বাবা হঠাৎ স্ট্রোক করলেন। হাসপাতালের সাদা বিছানায় শুয়ে যখন অস্পষ্ট স্বরে বললেন, আমার সময় নেই মা, তোর একটা গতি না করে আমি শান্তিতে মরতে পারবো না, তখন তিথির আর না বলার উপায় ছিল না। অনিমেষকেও আগে মাত্র 2 বার দেখেছে, ভদ্র, শিক্ষিত, সরকারি চাকুরে, কিন্তু মানুষটার মধ্যে অদ্ভুত এক গাম্ভীর্য আছে। কথা বলে মেপে মেপে, হাসে কিনা সন্দেহ। তিথির চঞ্চল মনের সাথে এই পাথর মানুষটা কি আদৌ মানাবে? বিয়ের মণ্ডপে যখন মন্ত্র পড়া হচ্ছিল, তিথির চোখ বারবার বাবার হুইল চেয়ারের দিকে যাচ্ছিল। বাবা কাঁদছিলেন, সেই কান্না স্বস্তির নাকি মেয়েকে অজানা মানুষের হাতে তুলে দেওয়ার ভয়ের, তিথি বুঝতে পারেনি। বিদায় বেলায় অনিমেষ তিথির বাবার হাত ধরে শুধু বলেছিল, বাবা, আপনি চিন্তা করবেন না, তিথি আমার দায়িত্ব। দায়িত্ব শব্দটা কানে বাজল তিথির। ভালোবাসা নয়, মায়া নয়, শুধুই দায়িত্ব। একটা মানুষ কি কেবল দায়িত্বের শেকলে বাধা পড়ে সংসার করতে পারে? গাড়িতে ওঠার সময় তিথি একবারও পেছনে ফিরে তাকায়নি। তাকালে হয়তো আর পা বাড়াতে পারত না। অনিমেষদের বাড়িটা পুরনো আমলের,
বড় বড় থাম, চওড়া বারান্দা। সদর দরজায় যখন পা রাখল তখন সন্ধ্যা পার হয়ে গেছে। বাইরের আকাশটা কালো হয়ে মেঘ জমেছে। তিথির মনে হলো তার জীবনের আকাশটাও কি এমন মেঘলা হয়ে থাকবে। নতুন বউ বরণের পর যখন বাসর ঘরে পাঠানো হলো তখন রাত 11টা। ঘরটা দোতলা, বেশ বড় ঘর, মাঝখানে বিশাল পালঙ্ক, তাতে রজনীগন্ধার মালা জড়ানো। ফুলের গন্ধে ঘরটা ম ম করছে, কিন্তু তিথির দম বন্ধ হয়ে আসছিল। সে খাটের এক কোণায় জড়সড় হয়ে বসল, হাতের তালুক হামছে, বুকটা ধরফর করছে। অচেনা পরিবেশ, অচেনা গন্ধ, আর কিছুক্ষণ পর এই ঘরে ঢুকবে এক অচেনা পুরুষ, যে এখন তার স্বামী। বাইরে বৃষ্টির বেগ বাড়ল, জানলার ওপাশে বাতাসের শোষ শব্দ। হঠাৎ দরজার নবটা ঘুরে উঠল, তিথি চমকে উঠল। অনিমেষ ঘরে ঢুকল, পরনে সিল্কের পাঞ্জাবি, চোখে সেই মোটা ফ্রেমের চশমা। সে দরজাটা আলতো করে বন্ধ করল। তিথি মাথা নিচু করে বসে রইল, নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে। অনিমেষ ধীর পায়ে এগিয়ে এলো, খাটের পাশে রাখা ছোট টেবিলটায় জলের গ্লাসটা রাখল। তারপর তিথির দিকে তাকালো। তিথি আর চোখে দেখল লোকটার চোখে কোনো লোলুপতা নেই, নেই কোনো অস্থিরতা, বরং এক অদ্ভুত শান্ত ভাব। অনিমেষ গলাটা একটু পরিষ্কার করে বলল, তিথি। তিথি কোনো মতে অস্পষ্ট স্বরে বলল, হুঁ। বিয়েটা খুব ধকল গেছে তোমার উপর দিয়ে, আমি জানি। গত কয়েকদিন তুমি মানসিক আর শারীরিক দুভাবেই খুব ক্লান্ত। অতিথি অবাক হলো। সাধারণত বাসর রাতে বররাত রোম্যান্টিক কথা বলে কিংবা হাত ধরার চেষ্টা করে। এই লোকটা কি ডাক্তার নাকি? ক্লান্তি নিয়ে কথা বলছে কেন? অনিমেষ আলমারি থেকে একটা বালিশ আর চাদর বের করল। তিথি অবাক হয়ে তাকিয়ে রইল। অনিমেষ বালিশটা নিয়ে ঘরের এক কোণায় থাকা লম্বা সোফাটায় রাখল। তারপর তিথির দিকে ফিরে বলল, দেখো, আমি জানি আমাদের বিয়েটা খুব অস্বাভাবিক পরিস্থিতিতে হয়েছে। আমরা কেউ কাউকে চিনি না, জানি না। একটা অচেনা মানুষের সাথে প্রথম রাতেই একই বিছানায় শোয়াটা যে কোনো মেয়ের জন্যই অস্বস্তিকর। আর আমি চাই না তুমি কোনো অস্বস্তি নিয়ে নতুন জীবন শুরু করো। তিথির চোখ বড় বড় হয়ে গেল। সে কি শুনছে? এই যুগে এমন মানুষ আছে? অনিমেষ ঘরের মূল আলোটা নিভিয়ে দিয়ে একটা ছোট নীল বাতি জ্বেলে দিল। ঘরটা এখন মায়াবী আলো আধারিতে ভরে গেছে। সোফায় শুতে শুতে অনিমেষ বলল, তুমি বিছানায় আরাম করে ঘুমাও, শাড়ি পাল্টে নিতে পারো যদি কষ্ট হয়, বাথরুম ওদিকে। আর হ্যাঁ, আমি খুব ভোরে উঠি, তোমার ঘুম ভাঙাবো না। শুভরাত্রি। অনিমেষ পাশ ফিরে শুয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই তার নিয়মিত নিঃশ্বাসের শব্দ শোনা যেতে লাগল। তিথি পাথরের মতো বসে রইল বিছানায়। তার বাসর রাত, আর তার স্বামী তাকে স্পর্শ করা তো দূর, একটা ভালো কথাও বলল না। নাকি এটাই ভালো হলো? তিথি তো এটাই চেয়েছিল, একটু সময়, একটু দূরত্ব। কিন্তু অদ্ভুতভাবে মনের কোথাও একটা খচখচানি শুরু হলো। লোকটা কি তাকে পছন্দ করেনি, নাকি সেই এতটাই নিরাবেগ? তিথি উঠে গিয়ে জানলার পর্দাটা একটু সরালো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় বৃষ্টির ফোঁটাগুলোকে হীরের কুচির মতো লাগছে। তিথি ভাবল, মানুষটাকে যতটা কঠিন ভেবেছিলাম সে কি ততটা কঠিন, নাকি এই কাঠিন্যের আড়ালে অন্য কোনো গল্প আছে? বিছানায় শুয়ে তিথির ঘুম আসছিল না। এপাশ ওপাশ করতে করতে সে সোফার দিকে তাকালো। আবছা আলোয় অনিমেষকে দেখা যাচ্ছে, এক হাত বুকের ওপর রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তিথির মনে হলো এই মানুষটা কোনো রহস্য উপন্যাসের মতো, যার প্রথম পাতাটা পড়ে কিছুই বোঝা যায় না। রাত গভীর হলো, বৃষ্টির শব্দ আর অচেনা ছাদের নিচে শুয়ে তিথির চোখে জল এলো। বাবার কথা মনে পড়ল। বাবা, তুমি তো আমাকে এক নিরাপদ আশ্রয় দিতে চেয়েছিলে, কিন্তু এই আশ্রয় যে বড্ড নীরব, বড্ড শীতল। এখানে কি আমি উষ্ণতা খুঁজে পাবো? তিথি জানত না এই নীরবতাই একদিন তার জীবনের সবচেয়ে বড় কোলাহল হয়ে উঠবে। জানত না এই শীতল মানুষটাই একদিন তার অস্তিত্বের উত্তাপ হয়ে দাঁড়াবে। সে শুধু চাদরটা গায়ে জড়িয়ে চোখ বন্ধ করল। কাল সকালটা হবে নতুন, একেবারে নতুন। Enemy eliminated here.
क्या होता रुकाबा गाड़ी किसकी ना हम चलाता नहीं उतर ना गाड़ी किसकी Capturing the defense airdrop. गाड़ी किसकी चलाता उधर जाएगा उधर जाएगा फ्यूचर का दिखा दो उधर जाइए खाली बोलता है